পাবলিকেরও তো একটু জানতে ইচ্ছে করে যে কি পাস ভাই। না না, মানে আমারও জানতে ইচ্ছে করে, আমার ধারণা দর্শকদেরও জানার একটা ইচ্ছে হয় যে কি পাওয়া যায়, এগুলো করলে ঠিক কি পাস ভাই। না হলে মাঝরাতে যখন জ্ঞানেশ কুমারের কনভয় রাস্তা দিয়ে একেবারে শাঁ শাঁ করে ছুটে বেরিয়ে চলে যাবে, 1 সেকেন্ডের জন্য জ্ঞানেশ কুমার হয়তো দেখতে পাবেন সেই রকম জায়গায় ভিড় করে কালো পতাকা নিয়ে চিৎকার চেঁচামেচি করে গো ব্যাক চিৎকার করে ওই জায়গাটাতে ওখানে গিয়ে দাঁড়ানোর কারণটা কি, এর মাধ্যমে এক্স্যাক্টলি কি অ্যাচিভ করা যায়। এক বোদ্ধাকে দেখলাম, সে তো একেবারে এত উত্তেজিত, গাড়ির সামনে প্রায় পড়ে যাচ্ছিল, গাড়ির মুখে পড়ে যাচ্ছিল। আচ্ছা, গাড়িটার নিচে ঢুকে গেলে কি হতো? দোষটা কার হতো? দোষ ছেড়ে দিন, একটা গাড়ির নিচে যদি একটা ছেলে ওইভাবে পড়ে যেত, একজন মায়ের যদি কোল খালি হতো, আজ পর্যন্ত কোন রাজনৈতিক দল একটা মায়ের কোল খালি হওয়ার পর সেই কোলটা আবার ভরে দিতে পেরেছে, সেই শূন্যস্থান পূরণ করতে পেরেছে? কোন রাজনৈতিক দল সেটা করতে পেরেছে? একইভাবে কালীঘাটে পুজো দিতে যাচ্ছেন জ্ঞানেশ কুমার, সেখানে দাঁড়িয়ে কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান। জ্ঞানেশ কুমারের ঠিক কি এলো আর কি গেল? তিনি কালীঘাটে ঢুকলেন, ভিআইপি গেট দিয়ে পুজো দিলেন, সুন্দর করে বেরিয়ে চলে গেলেন, সাধারণ মানুষের উদ্দেশ্যে আবার বাইটও দিয়ে গেলেন, বার্তাও দিয়ে গেলেন, কোনো লাভ কিছু হলো না। ওই একটা গো ব্যাক চিৎকার করে স্লোগান টোগান দিয়ে দেওয়া হলো। এর মাধ্যমে এক্স্যাক্টলি কি পাওয়া যায়? মানে জ্ঞানেশ কুমার কি গো ব্যাক শুনবেন আর সঙ্গে সঙ্গে তিনি ভয় কাঁপতে শুরু করে দেবেন, বা সঙ্গে সঙ্গে তিনি ঠিক করবেন না এই তো গো ব্যাক বলে দিয়েছে, এবার আমি বরং এয়ারপোর্টে চলে যাই, ফিরে যাই, আমি তো ভ্যাকেশনেই এসেছিলাম, গো ব্যাক যখন বলেছে তখন আমার আর কাজ টাজ করার দরকার নেই, আমি চলে যাই। জ্ঞানেশ কুমার খুব ভয় পেয়ে যাবে। আজ অব্দি যা যা কাজ সে করেছে, কাল থেকে একেবারে তার উল্টো কাজ করতে শুরু করে দেবে, উল্টো নাচ করতে শুরু করে দেবে। এরকম কিছু কি হবার আছে? একজন মহান প্রতিবাদী দেখলাম আবার একটি দলের, তিনি বলছেন যে জ্ঞানেশ কুমারকে সামনে প্রতিবাদ করে আমরা এটা আশা করেছিলাম যে তার জ্ঞান চক্ষু উন্মিলিত হবে। হয়েছে কি? কাজকর্মের কিছু অন্যরকম ধরন ধারণ কিছু দেখতে পাওয়া গেছে কি? মানে ব্যাপারটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে পারফরমেটিভ পলিটিক্স একটা আলাদা মাত্রায় চলে গেছে, যেখানে জাস্ট লোক দেখানোর জন্য কাজকর্ম করা হচ্ছে। আসলে যেটা করলে বা যেখানে বললে সুরাহা হবে, কিছু কাজের কাজ হবে, সেটা না করে জাস্ট দেখানোর জন্য দেখনদারি এবং পরভোলানি কাজকর্ম, সেগুলোই বেশি করে সামনে রাখা হচ্ছে। করতে হয় তাই সামনে রাখা হচ্ছে, মানুষকে দেখানো হচ্ছে যে আমরা করছি। তারপর যখন আলটিমেট জেনুইন জায়গাটা আসে, যে এখানে গিয়ে কথাটা বললে আমি একটা সুরাহা মানুষের জন্য সত্যি আদায় করে নিয়ে আসতে পারি, আমি যদি ভালো করে কথা বলে ভালো করে নেগোসিয়েশন করতে পারি, মানুষের জন্য আমি একটা ভালো কিছু আদায় করতে পারি, সেইখানে যেই বৈঠকে বসার কথাটা আসে, সেই বৈঠক থেকে হুড়মুড়িয়ে লোকজন বেরিয়ে এসে তারপর বলেন, আরে আমাকে তো কথাই বলতে দিলেন না, আমাদের কথাই শুনলেন না, আঙুল উঁচিয়ে তেড়ে আসলেন, আমরা খুবই অসন্তুষ্ট, তাই আমরা বৈঠক থেকে তেড়ে ফুড়ে বেরিয়ে চলে এসেছি। কি লাভটা হলো? মানুষের হেনস্থার জন্য যারা এত কিছু করতে যাচ্ছিলেন, মানুষের সুরাহার জন্য, তাহলে কি লাভটা আপনি আদায় করে আনতে পারলেন? অন্যদিকে আপনি কি করবেন? রাস্তা টাস্তা আটকে মানুষের অসুবিধা করে, মানুষকে হেনস্থা করে 4 দিন 5 দিন যতদিন ইচ্ছা বসে থাকবেন। আপনারই রাস্তা কে আর বাধা দেবে? একদিকে যখন মঞ্চ বেঁধে এই মুন্ডপাত হচ্ছেই, তখন আরেকদিকে তাহলে ওই কালো পতাকা ভিড়ভাট্টা এগুলোর মানেটাই বাকি। এবং সাধারণ মানুষের হেনস্থা সেই এসআইআর এর সময় এসআইআর এর লাইনে দাঁড়ানো থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলছে। এখন যদি কোনো মানুষের মনে হয় যে আমি অফিস থেকে আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবো, সে গুড়ে বালি কোথা থেকে ফিরবেন তিনি? রাস্তা তো আটকে বসে থাকা হয়েছে। এবং সেখানে বলা হবে যে মানুষের হেনস্থা সুরাহা করার জন্য মানুষের আরেকটু হেনস্থা তো করতেই হবে। মানুষের জন্য কাজ করতে গেলে একটু তো মানুষের অসুবিধা করতেই হবে। মানুষ সব কিছু বোঝেন, মানুষ আবার আমাদেরই ভোট দেবেন। মানুষ আসলে আপনাদের কি বলতে চায় জানেন তো? আপনারা দয়া করে কাজটা যেখানে করার সেখানে গিয়ে করুন, স্টান্টবাজি একটু কম করুন, যেখানে গিয়ে বললে কাজ হবে সেখানে গিয়ে একটু কথা বলুন। বর্তমানে পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে দুটো প্রশ্ন, পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, মোদ্দা কথা বা মেন প্রশ্ন দুটো। অন্যান্য সব কথা সরিয়ে রাখলে প্রথম প্রশ্ন ভোট কবে, দ্বিতীয় প্রশ্ন ভোট যবে হবে ভোট কি দিতে পারবে সবে? এই দুটো প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে, আপনারা জানেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ পশ্চিমবঙ্গ সফরে এসেছে। অলরেডি সম্প্রতি অন্যান্য যে রাজ্যগুলোতে নির্বাচন রয়েছে সেই রাজ্যগুলোর সফর নির্বাচন কমিশন শেষ করে ফেলেছে। পশ্চিমবঙ্গের এই সফর শেষ করে তারা দিল্লিতে ফিরে যাবেন, যাবার পরেই কিন্তু তারা ভোট ঘোষণা করে দেবেন। মানে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য যে রাজ্যগুলিতে ভোট রয়েছে তাদের সবার ভোট ঘোষণা হয়ে যাবে, নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে দেওয়া হবে। দ্বিতীয় কথাটা হচ্ছে যে এইখানে টাইমটা বর্তমানে খুবই সেন্সিটিভ, খুবই একটা তাড়াহুড়োর মধ্যে আমরা রয়েছি, আপনারাও জানেন। আপাতত 9 আর 10 সোম আর মঙ্গল এই দুদিন নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে থাকবে। তাদের একেবারে ঠাসা বৈঠক রয়েছে, দুদিন ধরে নানান কর্মসূচি তাদের রয়েছে। তারই সঙ্গে মঙ্গলবার আবার সুপ্রিম কোর্টে এসআইআর এর মামলাটাও ওঠার কথা রয়েছে।
সেখানে আবার আলাদাই একটা ঘোটালা রয়েছে, আপনারা জানেন, একদম ঘেটে রয়েছে সমস্ত বিষয়টা। 60 লক্ষ বিচারাধীন নাম, এই 60 লক্ষ মানুষের নাম নথিপত্র তাদের যা যাচাইয়ের কাজ সেগুলো কবে শেষ হবে এই প্রশ্ন একটা রয়েছে। দ্বিতীয়ত সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর কথা বলা হয়েছিল, 28শে ফেব্রুয়ারি থেকে চূড়ান্ত তালিকা বেরোচ্ছে, তাহলে এরপর যেরকম যেরকম কাজ শেষ হবে সেরকম সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে থাকবে এটা বলা হয়েছিল। কিন্তু 28শে ফেব্রুয়ারির পর থেকে আজ পর্যন্ত একটাও সাপ্লিমেন্টারি লিস্ট বেরোয়নি। সেটা কেন বেরোয়নি এই প্রশ্নটাও ঝুলে রয়েছে। তার সঙ্গে দুটো আরো বিষয় বা দুটো আরো প্রশ্ন কিন্তু জুড়ে গেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন আজ মেনকা গুরুস্বামী। আপনারা জানেন তিনি তৃণমূল কংগ্রেসের আইনজীবী, তারই সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হতে চলেছেন তিনি। তো মেনকা গুরুস্বামীর আবেদন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের সামনে ছিল যে এমন অনেক মানুষ, এমন অনেক ভোটারদের নাম বাদ চলে গেছে যারা এর আগে ভোট দিয়েছেন, তাদের কাছে নথিপত্র রয়েছে কিন্তু তাদের নথি রেকর্ড করা হয়নি, তাদের নথি দেখতে চাওয়া হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে কি হবে, তাদের নথিপত্র কিভাবে যাচাই হবে, এরা তো আগে ভোট দিয়েছেন। এবার এই যে আবেদন, এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের তরফ থেকে জানানো হয়েছে যে দেখুন এখন তো জুডিশিয়াল অফিসার বা বিচারপতিরা নথিপত্র যাচাইয়ের কাজটা করছেন, তাহলে সেখানে সেই বিচার বিভাগীয় আধিকারিকদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি তো আবেদন একটা এইভাবে রাখতে পারেন না। মানে আপনাদের জন্য আপনারা আবেদন করেছিলেন বলে একটা প্রসেস নিয়ে আপনারা সন্তুষ্ট ছিলেন না, সেখানে একটা নতুন প্রসেস আনা হয়েছে। এখন যখন নতুন প্রসেসটা চলছে সেখানে আপনারা বলছেন আরো একটা প্রসেস এখানে যুক্ত করতে হবে। এভাবে তো তাহলে চলতেই থাকবে, চূড়ান্ত তালিকা কোনোদিনই বেরিয়ে উঠতে পারবে না। কাজটা তো কোথাও একটা গিয়ে শেষ হতে হবে। তো যাই হোক, এই বিষয়টা নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টে কথাবার্তা হবে। আগামীকাল এই বিষয়টা লিস্ট করা হয়েছে। তারই সঙ্গে সিএ এর আবেদনকারী যারা রয়েছেন, এসআইআর এর পর ভোটার তালিকায় তাদের নাম না ওঠার জন্য সিএ এর আবেদনকারী, তারা কিন্তু পৃথকভাবে আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এবং এই যে আবেদন, এর পরিপ্রেক্ষিতে নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে পশ্চিমবঙ্গ ছাড়া আরও তো অন্যান্য কাজ আছে আমাদের নাকি। দুটো বিষয় নিয়েই যাই বলা হোক না কেন, দুটোকেই কিন্তু শোনার জন্য রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ দুটো বিষয়ই শুনবে। 10ই মার্চ যখন এসআইআর এর মামলা সুপ্রিম কোর্টে উঠবে তখন এই বিষয়গুলো শোনা হবে, কারণ বিচারপতিরাও খুবই ভালোভাবেই জানেন যে তারা এসে পড়েছেন বঙ্গে, এখন খানা খেতে হবেই সঙ্গে। তো অতএব আপনার যে দুটো মেন প্রশ্ন, ভোট কবে হবে এবং সবাই ভোট দিতে পারবেন কিনা, এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট কি বলছে, সেখানে কি কথাবার্তা হচ্ছে সেদিকে আপনাকে তাকাতে হবে। আগামীকাল সুপ্রিম কোর্টে কি হচ্ছে তার জন্য সেদিকেই চোখ রাখতে হবে, সেখান থেকেই উত্তর কিছুটা পাওয়া যেতে পারে। এর মধ্যে আমার ধারণা অনেক খুড়োরা থাকবেন যারা অনেক রকম গাজর টাজর নিয়ে সামনে আসবেন এবং বলবেন এই হতে চলেছে, আমরা জানি এই বলতে চলেছে, আপনি দেখে নেবেন ওই রকম একটা কথা বলা হবে, ওই রকম নির্দেশ দেওয়া হবে। এসব শুনে আপনার কান ঝালাপালা হতেই পারে, কিন্তু একটা কথা আমি প্রথম থেকে বলছি, সেটা হলো বর্তমানে পশ্চিমবঙ্গের যা অবস্থা, আগে থেকে ভবিষ্যৎবাণী করার মতো কোনো পরিস্থিতি নেই এবং উচিতও নয় সেটা করা, কারণ মুহূর্তে মুহূর্তে সমস্ত কিছু বদলাচ্ছে। আমরা এখানে সেই কারণেই যেটা হচ্ছে, যেটুকু সামনে আসছে সেটুকুই আপনাদের সামনে রাখছি। কোনো ভবিষ্যৎবাণীর দিকে যাচ্ছি না যে কাল কি হতে চলেছে সুপ্রিম কোর্টে, কারণ আমাদের কারবার এখানে খবর নিয়ে, জ্যোতিষ চর্চা নিয়ে নয়। কিন্তু এখানে কোথাও একটা গিয়ে আমাদের সকলের জন্য একটা সান্ত্বনা রয়েছে, আর সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক দলই চাইছে না 1 বা 2 দফার থেকে বেশি দফায় এবারের বিধানসভা নির্বাচনটা হোক। প্রত্যেকটা রাজনৈতিক দলেরই মোটামুটি বক্তব্য 1 বা 2 দফায় ভোটটা করানো হোক, নির্বাচন কমিশন সেভাবেই যেন ভোটের নির্ঘণ্ট তৈরি করে। এবার অবশ্যই এই বিষয়টাও রয়েছে যে এসআইআর এর কাজকর্ম, ভোটের কাজকর্ম যেভাবে এগোচ্ছে তাতে 1 বা 2 দফার থেকে বেশি দফায় ভোট করানোর মতো পরিসর বা সময়ও পড়ে থাকছে না। কিন্তু যাই হোক, নির্বাচন কমিশনের কাছে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে প্রত্যেকেই মোটামুটি এই কথাই বলছে 1 বা 2 দফা। কিন্তু এইখানে সব থেকে বড় প্রশ্ন যেটা উঠে আসছে, 1 বা 2 দফায় পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যে যদি নির্বাচন করাতে হয়, তাহলে যে পরিমাণ নিরাপত্তা সুরক্ষার বন্দোবস্ত করার প্রয়োজন রয়েছে, কেন্দ্রীয় বাহিনী যে পরিমাণ এখানে পাঠানোর প্রয়োজন রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে, সেই বিপুল পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা, কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা আদৌ করা যাবে তো? নিরাপত্তা নিশ্চিত করা যাবে কি? এইটা কিন্তু একটা বড় প্রশ্ন এখন রয়েছে। প্রশাসনিক দিক থেকে যে বৈঠক হয়েছে, প্রশাসনিক কর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের যে বৈঠক হয়েছে, সেখানে শোনা যাচ্ছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদের রাজ্যের প্রশাসন একেবারে ফুল ভালোবাসা পেয়েছে, দারুণ ভালোবাসা পেয়েছে। জানা যাচ্ছে যে জেলা শাসক, জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ সুপার, তাদের সঙ্গে নির্বাচন কমিশনারের ফুল বেঞ্চের যে বৈঠক ছিল, সেখানে নির্বাচন কমিশনার যে ওপেনিং স্টেটমেন্টটা দিয়েছেন, ওপেনিং রিমার্কস তিনি যখন দিতে শুরু করেন, সেখানে তিনি ভয়ঙ্কর ভর্ৎসনা করেছেন এই রাজ্যের
প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্য করে। এবং নির্বাচন কমিশনের যে বক্তব্য, মূল বক্তব্য, সেটা হচ্ছে আপনারা পদক্ষেপটা কি নিয়েছেন। এক তো পশ্চিমবঙ্গে এত হিংসার ঘটনা কেন ঘটে নির্বাচনের সময়, অন্যান্য রাজ্য থেকে এই ধরনের এত হিংসার অভিযোগ তো পাওয়া যায় না, তাহলে পশ্চিমবঙ্গ থেকে পাওয়া যাচ্ছে কেন? আর পশ্চিমবঙ্গে প্রতিটা রাজনৈতিক দল এসে হিংসার অভিযোগ করে যাচ্ছে, তাহলে আপনারা এই যে ক্ষমতা নিয়ে আধিকারিক হয়ে বসে রয়েছেন, আপনারা পদক্ষেপটা কি করছেন? পদক্ষেপ নেবার ক্ষমতা আপনাদের হাতে রয়েছে, এত হিংসার অভিযোগ আসছে, আপনারা পদক্ষেপ কেন নিচ্ছেন না? আর যদি নিয়ে থাকেন তাহলে কি নিয়েছেন? তারই সঙ্গে পশ্চিমবঙ্গের প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্য করে নির্বাচন কমিশনের বক্তব্য যে দেখুন, আপনারা গাইডলাইন মেনে কাজ করছেন না। কেন আপনারা গাইডলাইন মানছেন না? পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ যেভাবে হয়েছে তাতে নির্বাচন কমিশন একেবারেই সন্তুষ্ট নয়। নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদের রাজ্যের জেলা আধিকারিক যারা, জেলা নির্বাচনী আধিকারিক যারা রয়েছেন, তাদের উদ্দেশ্য করে বলা হচ্ছে আপনাদের গাফিলতির দায় কিন্তু নির্বাচন কমিশন নেবে না। এবং ভোটের পরেও যদি দেখা যায় যে কেউ দোষী সাব্যস্ত হয়েছেন, কেউ গাফিলতি করেছেন, ভুলভাল কাজ করেছেন, তাহলে কিন্তু তার বিরুদ্ধে নির্বাচন কমিশন পদক্ষেপ নেবে। কেউ কিন্তু এখান থেকে পালিয়ে বাঁচতে পারবেন না, কাউকে রেয়াত করা হবে না। তারই সঙ্গে জানা যাচ্ছে আমাদের রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েল, তিনি নির্বাচন কমিশনারের কাছে আজ ধমক খেয়েছেন। নির্বাচন কমিশনারের প্রশ্ন ছিল যে অন্যান্য রাজ্যের মতো আমাদের রাজ্যে নার্কোটিক্স অ্যাডভাইজারি বোর্ড কেন নেই? পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্যের মতো নার্কোটিক্স অ্যাডভাইজারি বোর্ড নেই কেন? এর সাফাই যখন দিতে ওঠেন বিনীত গোয়েল, তখন জ্ঞানেশ কুমার তাকে ধমক দিয়ে বসিয়ে দিয়েছেন। এই খবরও কিন্তু সামনে এসেছে। সব থেকে বড় কথা, পশ্চিমবঙ্গে নির্বাচনের কাজ যারা করছেন, নির্বাচন কমিশনের তরফ থেকে আজ স্পষ্ট তাদের মনে করিয়ে দেওয়া হয়েছে যে আপনারা যারা নির্বাচনের কাজ করছেন, আপনাদের ডিজিটাল ফুটপ্রিন্ট কিন্তু থেকে যাচ্ছে। অর্থাৎ কারা গাফিলতি করছেন, কারা গাইডলাইন মানছেন না, কারা গন্ডগোল করছেন, ডিজিটালি তার প্রমাণ কিন্তু থেকে যাচ্ছে। কিন্তু নির্বাচন কমিশনের এই যে এত প্রশ্ন, এত প্রশ্নের উত্তর এখানে কে দেবেন বলুন তো? কার এত সময় আছে, কারই বা কি এসে যায়? পশ্চিমবঙ্গের সেই পুরনো রোগ সিলেক্টিভ অ্যামনেশিয়া, সেটাই চলতে থাকবে। তাহলে কি হবে? উপায়টা কি? উপায় আর কি, সোমমঙ্গল নির্বাচন কমিশন দেখতে থাকবে, সুপ্রিম কোর্ট তারপরে যা বলার সেটা বলবে। তারপর একটা বিষয় হতে চলেছে, সেটা হচ্ছে আপনারা জানেন একটা কথা আছে, মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। বুধবার নতুন রাজ্যপাল পশ্চিমবঙ্গে আসছেন। আপনারা জানেন যে দুম করে পশ্চিমবঙ্গে রাজ্যপাল বদল হয়ে গেছেন এবং পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন RN রবি, যিনি তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন। এবার তিনি পশ্চিমবঙ্গে আসছেন, ঠিক ভোটের মুখে মুখে আসছেন। RN রবি সম্পর্কে তার গুণকীর্তন, তার রেপুটেশন, সেসব নিশ্চয়ই এতদিনে শুনেই ফেলেছেন। শোনা যাচ্ছে তিনি যখন তামিলনাড়ুতে রাজ্যপাল ছিলেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে এত ভালোবাসা দিয়েছেন, এত আদর করেছেন যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী নাকি খালি পালিয়ে পালিয়ে বেড়াতেন। তো এই হেন RN রবি, তিনি আসছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে ভোটের একেবারে ঠিক মুখে, ভোটের ঠিক আগে। এটা কাকতালীয় ঘটনা একেবারেই নয়। এবার জগদীপ ধনখড় পারেননি, CV আনন্দ বোস পারেননি, সেই জন্যেই কি এবার নতুন রবির উদয় হচ্ছে পশ্চিমবঙ্গে? যাই হোক, জল খেতে থাকুন, গরম বেশ ভালোই পড়েছেন, জল খেতে কিন্তু একদম ভুলবেন না, বেশি করে জল খান, কারণ খবর আসছে যে গরম কিন্তু খুব শিগগিরই আরও বাড়তে চলেছে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।